নমস্কার, আমি সৌম্যজিৎ। আপনাদের সকলকে স্বাগত এমনও হয়ের 18 নম্বর এপিসোডে। আজ থেকে প্রায় 45-46 বছর আগের ঘটনা। চিঠিটি পাঠিয়েছেন আমাদের পরিবারের এক সদস্যের বাবা। মালগাড়ির গার্ড হিসেবে কর্মরত অবস্থায় এক নির্জন স্টেশনে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেন দাঁড় করাতে হয়, আর সেখানে এক নির্জন কোয়ার্টারে ঘটে তার সাথে ভয়াবহ দুঃস্বপ্নের মতন এক হাড়হীন ভৌতিক ঘটনা। আর বলবো না, সরাসরি চলে যাব কাকুর পাঠানো চিঠিতে। তাহলে আর দেরি কিসের? ঘরের লাইটসগুলো অফ করে দিন। আপনি আজকের পর্ব যেই ডিভাইসে শুনছেন তার ভলিউমটাকে বাড়িয়ে দিন, কারণ শুরু হতে চলেছে এমনও হয়। আশেপাশে ঘটে যাওয়া নানান অলৌকিক, অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল আর্কাইভ। প্রিয় সৌম্যজিৎ, তুমি আমার সন্তান তুল্য। তোমাদের চ্যানেল আমার ছেলে সপ্তর্ষির মাধ্যমে চেনা। আমি এখন অবসরপ্রাপ্ত রেলগার্ড। আমার নাম গোপাল কর, বয়স 73 বছর। অনেক গল্প শুনেছি তোমাদের চ্যানেলে, এক একটা গল্প যেন মনের ভিতরে চেপে বসে। আজ আমি তোমাদের এমন এক সত্যি ঘটনা শোনাবো যা আমার জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। ঘটনাটা ঘটেছিল 1979 সালের জুলাই মাসে। আমি তখন ভারতীয় রেলগার্ডের মালগাড়ি গার্ড হিসেবে কাজ করি। স্টেশন থেকে স্টেশন মালগাড়ির দায়িত্ব, বিভিন্ন লাইনের হিসেব রাখা, ব্রেক লাগানো, সিগন্যাল দেখা, সবই ছিল আমার প্রতিদিনের কাজ। সেদিন ট্রেনটা যাচ্ছিল ধানবাদ থেকে খড়গপুর হয়ে বাঁকুড়ার দিকে। আমাদের শিডিউল ছিল রাতভর ট্রাভেল, কিন্তু আচমকা একটা সিগন্যালের সমস্যার জন্য ট্রেন থেমে যেতে বাধ্য হয়, সম্ভবত বেলকুন্ডা স্টেশনে। যতদূর মনে পড়ছে এই নামই হবে স্টেশনটার। একটা অদ্ভুত জায়গা, গভীর জঙ্গলের ভিতর, 2-3টে কুয়াশা ঘেরা আলোর খুঁটি আর একটা জীর্ণ স্টেশন বিল্ডিং। ঘড়িতে দেখি রাত তখন 12টা পার হয়ে গেছে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া বইছে। চারপাশ শুনশান, দোকানপাট নেই, মানুষজন নেই, যেন ভৌতিক নির্জনতার আঁচলে ঢাকা। স্টেশন মাস্টার, বয়সে প্রবীণ, খাকি শার্ট পরে বসেছিলেন। আমাকে দেখে বললেন, গার্ডবাবু, কাল সকাল 7টার আগে ট্রেন ছাড়বে না। ওই কোয়ার্টারে ঘুমিয়ে নিন, উপরে উঠলেই ঘর ফাঁকা আছে। এই বলে পিছন দিকের একটা কোয়ার্টার দেখালেন। তারপর সামনের একটা কুলিকে আমার জন্য চা নিয়ে আসতে বললেন। শঙ্কর নাম ওর। ও চা নিয়ে এসে আমার সাথে উপরে আমার ব্যাগ নিয়ে যায়। কিন্তু মাঝ সিঁড়ি অবধি গিয়ে কি হয়, ওর কেমন একটা অদ্ভুত ভয় মেশানো গলায় আমায় বলে ও আর আমার ঘর অবধি যেতে পারবে না। আমি টাকা দিতে যাই, কিন্তু সেই টাকা নিতেও মানা করে দেয় শঙ্কর। একটু রাগ হয় আমার। কি অদ্ভুত স্বভাব এদের। অগত্যা আমার ব্যাগ নিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে আসি। কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই অদ্ভুত একটা অস্বস্তি লাগছিল, যেন আমি কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢুকছি। ঘরের দরজা খুলতেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। পুরনো আতর মেশানো, পচে যাওয়া কিছুর গন্ধ। ঘরে প্রাথমিক কিছু জিনিস রাখা ছিল। একটা পুরনো খাট, বিছানা একদম টান টান করে পাতা, একটা ছোট্ট টেবিল, আর দেওয়ালে ঝোলানো বেশ পুরনো আমলের একটা মস্ত বড় আয়না, এমনভাবে রাখা যেন আমি আসার আগে কেউ ঘরটা গুছিয়ে রেখে গেছে। এই স্টেশন এমনিতেই শহরের বাইরে, তার উপর রাত তখন বেশ গভীর, তাই চারপাশ ভীষণ নিস্তব্ধ। চোখ হাত মুখ ধুয়ে
আমার সাথে রাখা একটা গামছা বিছানার ওপর বিছিয়ে শুয়ে পড়লাম। রাত বাড়তে থাকলো। হাত ঘড়িতে দেখি সময় তখন 1:45। ঘুম আসছিল না, মনে অদ্ভুত একটা অস্থিরতা বোধ করছিলাম। আমাদের গার্ডের চাকরিতে প্রায়শই রাত বিরেতে সম্পূর্ণ অচেনা জায়গায় রাত কাটাতে হয়, কিন্তু এই অস্থিরতা আমার মনে পড়ে না শেষ কবে বোধ হয়েছিল। আমি খুব ভালোভাবে চারপাশটা চোখ বুলিয়ে নিচ্ছি। খাটের ঠিক উল্টো দিকেই আয়নাটা রাখা। খেয়াল করলাম আয়নাতে আমার প্রতিচ্ছবি নেই, গোটা খাটটাই খালি। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। লণ্ঠনের ধোঁয়ায় যতটা স্পষ্ট দেখতে পাচ্ছি, আয়নায় আমার প্রতিচ্ছবি নেই। বাধ্য হয়ে উঠে গেলাম আয়নার সামনে। দাঁড়াতেই সবটা স্বাভাবিক। আমার প্রতিচ্ছবি দিব্যি দেখা যাচ্ছে, সবটা ঠিকই আছে। তবে মনে মনে ভাবলাম অকারণেই ভুল চিন্তা করছিলাম। লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়ে এসে খাটে বসলাম। হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, কিন্তু ওই যে একবার যেই বিষয়ে সন্দেহ মাথায় উঁকি দেয়, বারবার নজর সেই দিকেই যায়। খাটে এসে পাশ ফিরে শোয়ার পর আবার মনে হলো দেখি একবার আয়নার দিকে তাকিয়ে, এখনো কি শুধু খাটটাই দেখা যাচ্ছে, নাকি আমার প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে। কিন্তু এইবার ঘুরে তাকাতে যেই দৃশ্য দেখলাম তা আমার রাতের ঘুম কেড়ে নিল। এতক্ষণ আয়নায় শুধু খাটের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এইবার খাটের মধ্যে আমার প্রতিচ্ছবির বদলে আবছা এক মহিলার প্রতিচ্ছবি। স্পষ্ট তার মুখ বুঝতে না পারলেও শাড়ি পরে আমার জায়গায় বসে আছে আর তাকিয়ে আছে আয়নার দিকে। এই দৃশ্যর জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে গেলাম আয়নার সামনে। কি দেখলাম আমি? চোখের ভুল নাকি অন্য কিছু? তবে আয়নার সামনে যেতেই এবারেও গোটা খাট খালি, যেমনটা ছিল আগের বার। একে সারা দিনের পরিশ্রম, তার উপর কাল সকালে আবার ট্রেন নিয়ে বেরোনো, এই সমস্ত কিছু মাথায় চলছে। ঠিক করলাম আর আয়নার দিকে ভুল করেও তাকাবো না। রাতে এমন অচেনা জায়গায় এসে যত সব আষাঢ়ে জিনিস মাথায় চলছে। পাশ ফিরে মুখের ওপর রুমাল চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। চোখ প্রায় লেগে এসেছে। এমন সময় খুব জোরে ঘড়ির কাঁটার শব্দ। এতটাই জোরে সেই আওয়াজ যে আমার ঘুম ভেঙে গেল। হুড়মুড়িয়ে উঠে আশেপাশের দেওয়ালে ঘড়িটা খুঁজলাম। এমন বিশ্রী কর্কশ আওয়াজ কোন ঘড়ির? কিন্তু তাজ্জব ব্যাপার, এই ঘরে কোনো দেওয়াল ঘড়ি নেই। একটাই ঘড়ি আছে, তাও আমার হাত ঘড়ি। তার তো এমন বিশ্রী কর্কশ আওয়াজ নয়। বিরক্তি রাগে আমার মাথা ভন ভন করছে। এত রাতে আমি কাকেই বা ডাকি? আর যদি কেউ আসেও, কি বা বলবো আমি? লোকে তো আমায় পাগল বলবে। এমনিতেই আমার একটা পজিশন রয়েছে, ওটাকে কোনোভাবেই ধুলোয় মেশানো যায় না। উঠে দরজাটা খুলে একটা সিগারেট ধরালাম। বাইরের খোলা বাতাস দরকার, না হলে অস্বস্তি আরো বাড়বে। ঘড়িতে সময় তখন ঠিক রাত 2টো। ধু ধু করছে গোটা স্টেশন চত্বর। কুকুরগুলো গাছের তলায় ঘুমোচ্ছে। আকাশে চাঁদের গা বেয়ে ঘন মেঘেরা নিজের ইচ্ছে মতন বয়ে যাচ্ছে। হালকা হাওয়ার স্রোতের আওয়াজ
কানের পাশ দিয়ে খুব মৃদু স্বরে বয়ে গেল। আর ঝিঝি পোকাদের তো পোয়া বারো। সত্যি দরজা খোলায় ঘরের গুমোট ভাবটা যেন অনেকটাই কাটল, আর সর্বোপরি অহেতুক আষাঢ়ে চিন্তাও মাথা থেকে বিদায় নিল। দরজার ছিটকিনি টেনে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। নিজের হাতটাকেই ভাঁজ করে বালিশ বানিয়ে মুখে একটা রুমাল ঢেকে শুয়ে পড়লাম। ঘুমও এসে গেল খানিকক্ষণের মধ্যে। কিন্তু এই ঘুম যে ক্ষণিকের তা কি আর জানতাম তখন? হঠাৎ মাথায় খুব শীতল হাতের একটা ছোঁয়া অনুভব করলাম। খুব শান্ত একটা হাতের স্পর্শ আমার কপালে খানিকক্ষণ রইল। আচমকা এই স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি ঘরে আমি একা, কেউ নেই। কি হচ্ছে এই ঘরে? একের পর এক অদ্ভুত সব ঘটনা। আমি কি পাগল হয়ে গেলাম, নাকি এই সমস্ত কিছু কোনো ভুতুড়ে উপদ্রব? এতদিন এত হিল্লিদিল্লি করে বেরোলাম, শেষে কিনা এখন ভূতের ভয় কাবু হতে হবে? ভয় আর নিজের লজিক একে অপরের সাথে তর্ক করতে শুরু করেছে। কিন্তু সত্যি বলতে কি, ভয় আমায় ক্রমেই কাবু করেছে। বিশেষত এই ঘটনায় তো কাবু করেইছে, এই নিয়ে কোনো সংশয় নেই। আমরা যখন একা থাকি তখনই যেন এই ধরনের ভৌতিক ঘটনা বেশি জাগার দেয়। অন্তত ভূতের গল্প তো সেই রকমই কথা বলে। কিন্তু সেই সমস্ত তো গল্প, আষাঢ়ে গল্প, আর আমি এখন খাঁটি বাস্তবে। বাস্তবে এমন কি সত্যিই সম্ভব? সম্ভব। খানিকক্ষণ বাদে বুঝলাম বাস্তবে ভূতের অনুভূতি সম্ভব। কোনো কল্পনায় আমি বিরাজ করছি না। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মাথায় এত সমস্ত কথা ঘুরছে যে ঘুমও হয়তো পালিয়েছে। খানিকক্ষণ বাদে সেই শীতল হাতের স্পর্শ, কিন্তু এবার পায়ে। পরিষ্কার সেই হিম শীতল দুটো হাত আমার পায়ের উপর রাখা। শটাং উঠে বসলাম। ভয়ে আতঙ্কে আমার অবস্থা শোচনীয়। রাত কাটতে এখনো প্রায় ঘন্টা তিনেক বাকি। আমার চিৎকার কারো কান অবধি পৌঁছবে না সেই বিষয়ে আমি নিশ্চিত। দর দর করে ঘাম ঝরছে কপাল দিয়ে। কানের দুপাশে ঘামের বিন্দু বিন্দু জমা হয়েছে। আমি জেগে রইলাম, কারণ চোখ লাগলেই দেখছি এই সমস্ত ভৌতিক উপদ্রব বাড়ছে। ভয় আমার অবস্থা সত্যিই শোচনীয় তখন। কিন্তু জেগে থাকবো বললেই কি আর জেগে থাকা সম্ভব? শরীরের তো একটা নিজস্ব ক্ষমতা রয়েছে। তবু ভয়ও লাগছে। বুঝি ঘুমলেই যদি এই ভুতুড়ে উপদ্রব আবার বাড়ে? আমার মধ্যে কি সেই ক্ষমতা আদৌ রয়েছে? আমি কি পারবো মোকাবিলা করতে এমন অলৌকিক শক্তির সাথে? কি হবে? কাল সকাল কি সত্যি আমার দেখা হবে? এইসব নানান কথা আমার মাথায় ঘুরছে, আর ক্রমাগত খালি ঘরে আমি আরো ভয় সিটিয়ে যাচ্ছি। আরো ভূতের আতঙ্ক আমায় চেপে বসছে। আতঙ্কের একটা গহ্বরে আমি পড়ে গেছি, যেখান থেকে বেরোনোর কোনো সংকেত আমি পাচ্ছি না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমে আবার দু চোখ বন্ধ হয়ে এলো। আর ঠিক তখনই আমার মাথা ধরে একটা জোরে ঝাঁকুনি। সেই শীতল হাত দিয়ে আমার মাথা ঝাঁকিয়ে দিল। আমি ধরপড়িয়ে খাট থেকে উঠে বসলাম। ভয়ে আমার প্রাণ যায় যায়। ঘুমের ঘোরে পুরো বিষয়টা
বুঝতে বেশ খানিকটা সময় লেগে গেল। কি হলো, কেন হলো, আর কিছুই তখন মাথায় আসছে না। শুধু ভয়, থর থর করে কাঁপছি আর রাম নাম জপ করছি। রাম নাম জপ করতেই খুব জোরে জানলাটা খুলে আবার বন্ধ হয়ে গেল। এরপর এই ঘরে আমার থাকার আর ক্ষমতা হলো না। কোনো রকমে জুতোটা পায়ে গলিয়ে সাথে রাখা টর্চটা নিয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই দেখি স্টাফ কোয়ার্টারের বাইরে খাটিয়াতে একজন কুলি ঘুমোচ্ছে। ওকে চিনি আমি, ওর নাম শঙ্কর। স্টেশনে আসার পর শঙ্কর আমায় চা এনে দিয়েছিল। আমার উপর থেকে নিচে ধরফড়িয়ে নেমে আসতে দেখে ও ঘুম থেকে উঠে বসল। আমায় দেখেই বুঝতে পারল যে আমি স্বাভাবিক অবস্থায় নেই। শঙ্কর ওর খাটিয়াটা ছেড়ে দিয়ে আমায় বসতে বলল। তারপর আমায় যা বলল আমি খানিক আন্দাজ করেছিলাম যে এই ধরনের কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে এই কোয়ার্টারে। ও জানায় এই কোয়ার্টারে আগে যে পরিবার থাকতো তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই ঘরে, আর তারপর থেকেই নাকি এই কোয়ার্টার খালি পড়ে আছে। ওই মহিলার আত্মা কাউকে থাকতে দেয়নি এই ঘরে। এবার আমি বুঝতে পারি কেন ও আমার ঘরে ঢোকার আগেই চলে আসে। আমি শঙ্করকে খাটিয়ায় বসতে বললে ও নিজের জিভ কেটে লজ্জায় মুখ নিচু করে ফেলে। ওর অভ্যাস আছে মাটিতে বসার। আমি শহরের বাবু আর স্টেশনের আমি নাকি অতিথি, তাই আমায় বসতে দিলে ওর পুণ্য হবে। কথায় কথায় ভয়টা ততক্ষণ অনেকটাই কমেছে। পাখিদের আওয়াজ কানে আসতে শুরু করেছে। ঘুরতে দেখলাম প্রায় 4:30 বাজে। অল্প আলো ফুটেছে আকাশে। আমি সাহস করে উপরে গিয়ে আমার ব্যাগ আর গামছাটা নিয়ে নিচে চলে এলাম। সকালবেলায় আমার মালগাড়ি নিয়ে আবার আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। এই একটাই ঘটনা আমার সাথে ঘটেছিল, যে ঘটনার কথা আজও মনে পড়লে সত্যি শিহরণ বোধ হয়। আপনারা শুনছিলেন এমনও হয়, আর আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে। আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন emonohoy.storyteller@gmail.com অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9:30। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনও হয়ের সাথে থাকবেন।